গত কয়েক দশকে গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন অনেক স্বৈরশাসক, কিন্তু পালানোর পর তাদের বেশিরভাগই দেশে ফিরতে পারেননি। আমৃত্যু নির্বাসিত জীবনযাপন করছেন। আর হাতে গোনা যে কয়জন ফিরতে পেরেছেন তাদের কেউই রাজনীতিতে নিজেকে পুনর্বাসন করতে পারেননি। দেশে ফিরতে পারলেও জীবনের বাকি সময় কারাগারেই পার করতে হয়েছে। গত কয়েক দশকের ইতিহাসের দিকে তাকালে এরকম বেশ কিছু উদাহরণ আমরা খুঁজে পাবো। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট মার্কোস, চিলির স্বৈরশাসক অগাস্তো পিনোশে, পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ, তিউনিসিয়ার স্বৈরশাসক জাইন এল আবেদিন বেন আলী, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আর প্রধানমন্ত্রী তার ভাই মাহিন্দা রাজাপাকসে। গণ অভ্যুত্থানে দেশ ত্যাগকারী স্বৈর শাসকদের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন বাংলাদেশের শেখ হাসিনা এবং সিরিয়ার বাশার আল আসাদ। ৮০-র দশকে ভয়ানক অর্থনৈতিক সংকটে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন, অথচ কার্যকর কোনো পদক্ষেপ নেই দেশটির প্রেসিডেন্ট মার্কোসের। সেই সংকটের মধ্যেই বিপুল অর্থ ব্যয়ে চিত্রকর্ম সংগ্রহে ব্যস্ত ছিলেন তিনি। তার স্ত্রী ইমেলদা মার্কোসও ব্যক্তিগত মনোরঞ্জনে ব্যয় করছিলেন লাখ লাখ ডলার। মত প্রকাশের কোনো সুযোগ ছিল না। সরকারি বাহিনীর হাতে নিষ্ঠুরভাবে নিহত হন প্রায় ৩,০০০ নাগরিক। এমনই এক পরিস্থিতিতে মার্কোসের বিরুদ্ধে রাজপথে নামে ফিলিপাইনের হাজার হাজার নাগরিক। গণ অভ্যুত্থানের মুখে ১৯৮৬ সালে দেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে আশ্রয় নেন মার্কোস। ৩ বছরের মাথায় নির্বাসনেই মৃত্যু ঘটে তার। স্বৈরশাসক জাইন এল আবেদিন বেন আলী তিউনিসিয়ার ক্ষমতা ধরে রেখেছিলেন ২৩ বছর। গণ অভ্যুত্থানের মুখে ২০১১ সালের ১৪ই জানুয়ারি ক্ষমতাচ্যুত হন তিনি। আরব বসন্তের সূচনাকারী হিসেবে পরিচিত তিউনিসিয়ার অভ্যুত্থানটি খ্যাতি পায় জেসমিন রেভলিউশন নামে। সপরিবারে সৌদি আরবে পালিয়ে যান বেন আলী, আর দেশে ফিরতে পারেননি। নির্বাসিত অবস্থায় ২০১৯ সালে ১৯ সেপ্টেম্বর ৮৩ বছর বয়সে সেখানে মৃত্যু হয় তার। আফগানিস্তানে ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন আশরাফ গানি। ২০২১ সালের ২১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাবে বলে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন। এর সঙ্গে সঙ্গে একের পর এক শহর দখলের অভিযান শুরু করে তালেবান। কয়েকদিনের মধ্যেই তারা রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি চলে আসে। দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন আশরাফ গানি। হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে ওমান হয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান। তখন থেকে সেখানেই মানবিক আশ্রয়ে আছেন। সামরিক অভ্যুত্থানে ১৯৯৯ সালে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মোশাররফ। এরপর প্রশ্নবিদ্ধ নির্বাচনে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন ২০০১ সালে। একইভাবে ২০০৪ সালে আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করেন। সংবিধান স্থগিত করে শাসনকালকে দীর্ঘায়িত করার চেষ্টা করেন। ২০০৭ সালের দিকে হামলায় নিহত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। বিক্ষোভের দাবানল ছড়িয়ে পড়ে চারদিকে। জরুরি অবস্থা ঘোষণা করেন মোশাররফ, তাতেও শেষ রক্ষা হয়নি। ২০০৮ সালের নির্বাচনে তার দলের শোচনীয় পরাজয় ঘটে। পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েন পারভেজ মোশাররফ। বাধ্য হয়ে পদত্যাগ করে যুক্তরাজ্যে আশ্রয় নেন তিনি। দেশে ফেরার চেষ্টা করেছেন বারবার, কিন্তু সফল হননি। বেশ কয়েকটি দেশে আশ্রয় নিয়ে শেষে গত বছর দুবাইয়ের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন। পালিয়ে যাওয়া স্বৈর শাসকদের কেউ কেউ নিজ দেশে ফিরতে পারলেও রাজনীতিতে ফিরতে পারেননি। নিজ দেশে করুণ পরিণতিও বরণ করতে হয়েছে। বলিভিয়ার স্বৈরশাসক ইভো মোরালেসের নাম উল্লেখ করা যেতে পারে। দেশটির ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। শুরুতে ছিলেন জনপ্রিয়, কিন্তু অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে গিয়ে হয়ে ওঠেন স্বৈরশাসক। টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকার পর ২০১৯ সালে পাতানো নির্বাচনে আবারও ক্ষমতা দখল করতে চাইলেন তিনি। শুরু হয় বিক্ষোভ। গণ আন্দোলনের মুখে মেক্সিকোতে পালিয়ে যান তিনি। পরে দেশে ফিরলেও রাজনীতিতে আর সেভাবে ফিরতে পারেননি। চিলির স্বৈরশাসক অগাস্তো পিনোশের পরিণতি হয়েছিল আরও করুণ। দেশে ফিরতে পারলেও জীবনের বাকি সময় কারাগারেই পার করতে হয়েছে তার। ক্ষমতা হারানোর পর লন্ডনে আশ্রয় নিয়েছিলেন। ১৯৯৮ সালের ১০ অক্টোবর স্প্যানিশ একটি আদালতের পরোয়ানায় লন্ডন পুলিশ তাকে গ্রেফতার করে। আইনি লড়াই চালিয়ে গেলেও তাকে দেশে ফেরত পাঠায় ব্রিটিশ সরকার। হত্যা, গুম, নির্যাতনের সুনির্দিষ্ট ঘটনায় মামলার দায় নিয়ে ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। পিনোশে যখন মারা যান তখন তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ৩০০ ফৌজদারি মামলা চলছিল। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাস্তবসম্মত কোনো পরিকল্পনা নাকি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সক্রিয় করার কৌশল, তা নিয়ে দলটির ভেতরেই সংশয় রয়েছে। শেখ হাসিনা নিজে ফিরবেন কিনা তার পাশাপাশি বড় প্রশ্ন, বর্তমান বাস্তবতায় সেই ঝুঁকি নিতে শেষ পর্যন্ত কতজন নেতাকর্মী প্রস্তুত আছেন।
এবার অতি সাম্প্রতিক কিছু ঘটনায় আলোকপাত করা যাক। 2022 সাল শ্রীলঙ্কা নিজেকে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণা করলো। দেশটির প্রেসিডেন্ট তখন গোতাবায়া রাজাপাকসে আর প্রধানমন্ত্রী তার ভাই মাহিন্দা রাজাপাকসে। দেউলিয়া ঘোষণার কিছুদিনের মধ্যেই জনরোষের মুখে পড়ে রাজাপাকসে পরিবার। শ্রীলঙ্কার অর্থনীতির মারাত্মক পরিণতির জন্য দায়ী করা হয় এই পরিবারকেই। দেশটির অর্থনীতির প্রায় 3/4 ছিল তাদের অলিগার্কদের নিয়ন্ত্রণে। গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। মানবাধিকার লঙ্ঘন সহ নানা অপরাধের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। ক্ষমতা ছেড়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় নেন মাহিন্দা রাজাপাকসে। গোতাবায়া রাজাপাকসে প্রথমে মালদ্বীপ, পরে সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানে তাকে 14 দিনের ভিজিট পাস দেয়া হয়। সেখানে অবস্থানকালে পদত্যাগপত্র দেশে পাঠান তিনি। এরপর থাইল্যান্ডে পাড়ি জমান। এর প্রায় 1.5 মাস পর বিশেষ নিরাপত্তা নিয়ে ফিরে আসেন দেশে। তবে এখনো রাজনীতিতে ফিরতে পারেননি গোতাবায়া রাজাপাকসে। 2 বছর আগে 2024 সালের 5 অগস্ট নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন টানা 15.5 বছর ক্ষমতায় থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেও 5 বছর ক্ষমতায় ছিলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান তিনি। এর আগে পরপর 3টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখেন। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকেই মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা চরমভাবে হরণ করা হয়। বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতনের পাশাপাশি তাদের নামে দেয়া হয় লাখ লাখ মামলা। স্বজনতোষী নীতির আওতায় একটা অলিগার্ক শ্রেণী তৈরি হয়, যাদের নিয়ন্ত্রণে চলে যায় অর্থনীতি। বিপুল অর্থ পাচার হয়। এসব কাজে স্বয়ং শেখ হাসিনা ও তার পরিবার যুক্ত। এসব চলতে থাকে প্রকাশ্যে। নির্লজ্জ মিথ্যাচারকে একটা কলায় পরিণত করেছিলেন তিনি। গুম, খুন, বিচার বহির্ভূত ও বিচারিক হত্যাকাণ্ডের মতো মানবাধিকার লঙ্ঘন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়। এই অবস্থায় 15.5 বছর ধরে চলা লড়াই গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়। ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। এখনো সেখানেই অবস্থান করছেন। যে নির্যাতন, হত্যাযজ্ঞ চালিয়েছে, দুর্নীতির মাধ্যমে যেভাবে অর্থনীতি ধ্বংস করেছে, তাতে তারা কয়েক প্রজন্মের সমর্থন হারিয়েছে। আন্দোলন দমনে আওয়ামী লীগ এবং তার সরকার যে পন্থা অবলম্বন করেছে তা মধ্যযুগীয় বর্বরতাকে স্মরণ করিয়েছে। এই দল এখন মানুষের কাছে বিভীষিকা। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফিরলেও তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তার রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই বললেই চলে। আর সব স্বৈরশাসকের মতো শেখ হাসিনার জন্য সম্ভবত করুণ পরিণতি অপেক্ষা করছে। আফরিন প্রিয়া, টাইমস 24।